কলেজ জীবন পর্ব। খেলাধুলায় আকর্ষণ ছিল সেই ছোটবেলা থেকেই। স্কুলের সেকেন্ড ট্রিপে গাড়িতে ফিরতে হলে খুশিতে আটখানা হয়ে গোল্লাছুট, বন্দি, চুকিতকিত, দাড়িচা খেলায় বিভোর হয়ে যেতাম। বন্ধুদের বলতাম আমি সারা জীবন খেলব। ইডেন কলেজে ভর্তি হয়েও ভলিবল আর ব্যাডমিন্টন খেলেছি। বাস্কেটবলটা ঠিক রপ্ত করতে পারিনি। বিয়ের পরে প্রেস ক্লাবে গিয়ে ব্যাডমিন্টন খেলতাম। পিংপংয়ে ঠুকঠাক করে সুবিধা করতে পারিনি তেমন। বান্ধবী আমিনা মাহমুদের ব্যাডমিন্টন খেলা নিয়ে আমাদের হাসাহাসি হতো খুব। ওর র্যাকেটে কর্ক লাগত না প্রায়শই, যদি বা লাগত সেটি নেটের এপাশে ঠক করে ভূমিসজ্জা গ্রহণ করত। তবু ওর খেলা চাই। ওকে জুরি হিসেবে নিতে না চাইলেও সে একেবারে নাছোড়বান্দা। পরে আমাদের খেলা মাটি। ছোট ছোট দলে মাঠে বসে গান গাওয়া, গান শোনা ছিল বিশেষ আনন্দের ব্যাপার। মাহেরা নামের উর্দুভাষী একটি মেয়ে লতা মঙ্গেশকরের গাওয়া আয়েগা আয়েগা আনেওয়ালা গাইত নিখুঁত দক্ষতায়, অবিকল সুরে। সেই আমলে আধুনিক বাংলা কিংবা হিন্দি সিনেমার গানে কোনো আপত্তি বোধ করিনি। তখনকার বেশিরভাগই গানই বেশ মনে লাগত। মমতাজ লিলি খানের গলায় ভালো সুর ছিল না, তবে ইয়ে আফসানা নহি হায় দিল, মুঝে তুমসে মহব্বত হায় ওর কাছ থেকে শিখে আমি দিব্যি গেয়েছি। আমি তখন তালাত মাহমুদের গাওয়া গান রেডিও থেকে তুলে খুব গাইতাম। হয়তো সে কথা তোমার স্মরণে নেই, আমার জীবনে পরম লগনে সেজে ভুলিতে পারি না তাই। ফুল দিতে যদি ভুল হয়ে যায় যেন ভুলো না গো মোরে, তার একটা গীতও বাজত রেডিওতে। তালাত মাহমুদের মৃদু আর রোম্যান্টিক কণ্ঠের আকর্ষণ ছিল দুর্বার। দুটি পাখি, দুটি তীরে, মাঝে নদী, বহে ধীরে, তারই তো গাওয়া গান। রেডিও আমাদের গান তুলবার বড় অবলম্বন ছিল তখন। কলেজের বাইরে বান্ধবী নুরুন্নাহার আবেদিনের বাড়ি গিয়েও কত যে গান গেয়েছি। আমার 2 বছরের বড় বোন রিনা উৎপলা সেনের গান ভালো গাইত। কাজগুলো সুন্দর উঠত ওর গলায়। ওর আড়ালে আমিও উৎপলার গান গাইতাম। যেতে হবে তোরে যেতে হবে এই তিমির রজনী পার হয়ে। শুনেছিলাম শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাস অবলম্বনে সিনেমায় এই গানটি ছিল। নুরু আর ওর মাইজদা মানে আমাদের দাদার প্রিয় গান ছিল এটি। উৎপলা সেনের যদি ভুল ভেঙে যায় কোনো দিন, তুমি যে ভালোবেসেছিলে, পরদেশী পথিক প্রিয়, বনফুল জাগে পথের ধারে, আরও কত গান। তিনি যে একখানা হিন্দি গানও গেয়েছিলেন সে এখনকার মানুষ কি তা জানে? দাদারা এ গানের দারুণ ভক্ত ছিলেন, আমিও গাইতাম বিভোর হয়ে। নুরুদের ওখানে আনসারি ভাই বলে একজন আসতেন মাঝে মাঝে, সুন্দর গলা ছিল। গাইতেন কি এক হিন্দি সিনেমার গান, মেরা সুন্দর স্বপ্ন বেদ গয়া, মাই প্রেম সে সব কুছ হার গিয়া, বেদর্দ জমানা জিদ গয়া। প্রেমিক প্রেমিক, বিরোহী বিরোহী ভাব ছিল আনসারি ভাইয়ের। সেই ভাব ধরে গাইতেন। সেই বয়সে আমাদের কাছে দারুণ লাগত। নুরু দাদারা আমার কাছে সুপ্রভা সরকার আর কানক দেবীর গান শুনতে এতটুকু ক্লান্ত হতেন না। ওদের ছোট বোন কমু তখন চট্টগ্রামে লেখাপড়া করত। ঢাকায় এলে ও মুগ্ধ শ্রোতার দলে যুক্ত হতো। সুপ্রভার এ পথে যখনই যাবে বারেক দাঁড়ায় ফুল বনে, শুধু দুহাত ভরিয়া দেব ফুল, গাইতাম প্রায়। এখন বয়স আর অসুস্থতার দরুন গলাটা কেমন বুজে গেছে, তেমন আর গাইতে পারি না। নুরুর খালাতো বোন আমার বন্ধু মাক্কি, ডাকনাম আসলে মাখন, চাটগাইয়া ভাষায় আদরের ওই সংক্ষেপ রূপ। এ পথে যখনই যাবে গানের জন্য সে একেবারে পাগল ছিল। গান শুনত যেন সর্বাঙ্গ দিয়ে। ওর মৃত্যু পরবর্তী ঘরোয়া সমাবেশে পুরানা পল্টন আর সেগুন বাগানের মধ্যকার মাঠে শেষ বিকেলে আমাদের দুজনের সঙ্গীত আলাপের স্মৃতিকথা বলে ওই গানটা আমি গেয়েছিলাম। এই গানটি দিয়ে দাদা, নুরু, মাক্কি পরিবারের সঙ্গে আমার বন্ধন অটুট হয়ে আছে। কুমু হেমন্তের গাওয়া কোনো এক গায়ের বধূর কথা শোনো আর রানার গানের ভক্ত ছিল। সেই সময় সুচিত্রা মিত্রের রেকর্ডের এ পিঠে ও পিঠে, হয়তো তাকে দেখেনি কেউ, আর হয়তো তাকে কৃষ্ণকলি বলে রবিগুরু তুমি চিনেছিলে গান বেরিয়েছিল। এই কাহিনী গানগুলো
কুমুর অত্যন্ত প্রিয় ছিল। আমাদের এক বন্ধু জামিল চৌধুরীর সঙ্গে ওর বিয়ে হয়েছিল। শেষ দিকে আমাদের সেই চেনা কুমু অসুস্থ হয়ে কষ্ট পেয়ে সবাইকে ছেড়ে চলে গেল। মাক্কি নুরুদের আরেকখানা প্রিয় গান ছিল কানন দেবীর গাওয়া যদি আপনার মনে মাথুরি মিশায়। মাক্কির ছেলে বাচ্চু বিদেশ যাবার আগে আমার অনেকগুলো পুরনো গান রেকর্ডে তুলে নিয়ে গিয়েছিল। এত শুনেছে যে ঘষা ঘষা হয়ে গেছিল নাকি সেই সব গানের আওয়াজ। নুরুদের সঙ্গে পরিচয় হবার আগেই কিন্তু মাক্কির সঙ্গে আমার ঘোর বন্ধুত্ব হয়ে গেছিল। পরিচয় ঘটেছিল অদ্ভুত এক পরিবেশে। আগে আমরা ফজলুল হক হলের গেট হাউসে থাকতাম। আব্বু হাউস টিউটরের কাজ ছেড়ে দিয়ে সেগুনবাগানের বাড়িতে ফিরে যেতে চাইলেন, কিন্তু সরকার রিকিউজিশন করা ওই বাড়ি না ছেড়ে আমাদের জন্য ৪২ নম্বর তোপখানার একখানা বাড়ি রিকিউজিশন করে দোতলা বরাদ্দ করলেন। সেখানে থাকতেই আমি কলেজে ঢুকেছি। ওই বয়সে তখন স্বাধীন হবার জন্য মনটা তো ডানা ঝাপটাচ্ছে। একখানা পিস্তল হাতে পেলে দারুণ হতো, এসব ভাবনা মনে যাচ্ছে। একতলার বাসিন্দা রাঙ্গাদির কাছে মনের বাসনা টাসনার কথা খুলে বলি। রাঙ্গাদি তখন বললেন, শোনো, পিডব্লিউএনজি পাকিস্তান উইমেন্স ন্যাশনাল গার্ডে যোগ দেবে? আমি তো যাই। ওখানে ট্রেনিং নিলে শেষে ওরা সবাইকে একটা করে পিস্তল দেবে শুনেছি। আর কি কথা, রাজি হয়ে গেলাম। রাঙ্গাদি আমার জন্য ভর্তির আবেদনপত্র নিয়ে এলেন। পূরণ করে আব্বুর কাছে অভিভাবকের স্বাক্ষর নিতে গেলে তিনি বললেন, কি লিখেছে টিকেছে ভালো করে পড়েছ? লিখেছে কাশ্মীর সীমান্তে যুদ্ধে যেতে আপত্তি নেই, এসব শর্তে সই করে দিতে হবে। আব্বুর সামনে থেকে সরে গিয়ে এবারে আম্মুর কাছে দরবার চলল। আম্মুকে বোঝালাম, ওসব যুদ্ধ টুদ্ধ কবে হবে তা ঠিক নেই, এখন অস্ত্র চালানোটা শিখে নিলে দোষ কি? উৎসাহিত তখন টকবক করছি, দমানো কঠিন। শেষ পর্যন্ত আম্মুর তাড়নায় আব্বু সই করে দিলেন। মঙ্গল আর কি বাড়ি যেন রেসকোর্সের মাঠের উত্তর পশ্চিম কোণে প্যারেড করতে যেতে হতো। ওসব লেফট রাইট তো জানাই ছিল, কেবল ভারী অস্ত্রটা কবে দেবে। একবার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেবার তোড়জোড় শোনা গেল। পিডব্লিউএনজির ডাক পড়ল। তখন আমাদের হাতে বন্দুক দিয়ে প্যারেড করতে করতে প্রেজেন্ট আর্মস ইত্যাদি করে সেলুট করতে শেখানো হলো। বন্দুকটা যা ভারী, ওটা হাতে নিয়ে আবার মার। এমনিতে ল্যাগব্যাগে শরীর আমার, যে হাতে বন্দুক নেই সেই কাঁধে ঝুলে পড়ে। সে কি দুরবস্থা! পাশের জনের সঙ্গে এক লাইনে চলতে পারি না, পিছিয়ে পড়ি। ট্রেনিংদাতারা ভাবতে লাগলো আমাকে গার্ড অফ অনার থেকে বাদই দিয়ে দিতে হবে। তাহলে আবার একজনের জুড়ি থাকে না, কি আর করা। শেষে স্যালুটের প্রথম লাইনে না পড়ি এমনিভাবে আমাকে দাঁড়াতে বলা হলো। এত সবের পরে তো স্বাদ মিটে গেছে। রাঙাদিকে কেবলই খোঁচাতে লাগলাম, পিস্তল কোথায়? ধীরে ধীরে প্যারেড কামাই শুরু হলো। এই ডাব্লিউএনজিতেই মাক্কির সঙ্গে দেখা। তিনিও ওই এক কাঁধ নামিয়েই বন্দুক হাতে প্যারেড করতেন। রাঙাদি একদিন বললেন, দলের মেয়েরা একটা অনুষ্ঠান করবে, থাকবে নাকি? একটা ট্যাবলো আর কি একটা নাটক হয়েছিল, গান করেছিলাম হয়তো, ঠিক মনে নেই। মহড়ার অবসরে ভাব হয়ে গেল মাক্কির সঙ্গে। ও আমার গলা জড়িয়ে ঘাড়ে হাত রেখে পায়চারি করতে করতে সাইগাল আর কাননবালার করা হিন্দি সিনেমার গল্প বলতো বুঁদ হয়ে। তারপর থেকেই পুরনো পল্টনে মুকুল ফৌজের, আমাদের বৌন ফৌজ শাখায় প্যারেড, ব্রতচারী এসব করে ফিরতি পথে মাঠের মধ্যে মাক্কির সঙ্গে গান হতো। ততদিনে আমরা সেগুনবাগানের বাড়িতে চলে এসেছি। পুরানো পল্টন আর সেগুনবাগানের ভিতরকার মাঠটাই ছিল আমাদের মিলনস্থল। মাঠের উত্তর দিকের বেলাকুটির নামের একটি একতলা বাড়ি থেকে ৩ ছেলে মেয়ে সঙ্গে করে ও আসত, হায়দার, বুড়ি আর বাচ্চু। এই ৩ জনের বড়টা ধীরভাবে মায়ের পাশে হেঁটে আসত। বুড়ি একগাল হাসি নিয়ে মায়ের এক হাত জড়িয়ে লাফাতে লাফাতে আসত। ছোট্ট বাচ্চু চুপচাপ আসলেও ওর বুদ্ধিতে ঝকঝক করত চোখ। চুলগুলো একটু ছোট করে ছাঁটা, আর মাথা ঝাঁকিয়ে কপালের চুল সরাত। আজ সখী মাক্কি নেই, ওর বড় ছেলে হায়দারও নেই। আমাদের সঙ্গী সাথীরা তো বটেই, ছেলেপুলেও পটাপট চলে যাচ্ছে। এখন নুরু, দাদা আর আমি খেজে কখন যাই।
নুরুর গল্প আরেকটু রয়ে গেছে। 50-51 সালে ইডেন কলেজে বিজ্ঞান বিভাগ ছিল না। বিজ্ঞানের ছাত্রীরা, নুরুরা ভোর 7টা 7:30 নাগাদ ইডেন কলেজের ঘোড়ার গাড়ি করে ঢাকা কলেজে গিয়ে বিজ্ঞান পড়ত, প্র্যাকটিক্যাল করত। আর্টসের আমরা 10টা নাগাদ বকশিবাজার ইডেন কলেজে গিয়ে লজিক, ইকোনমিক্স, ইতিহাস, ভূগোল, অঙ্ক ইত্যাদির ক্লাস করতাম। দুপুরের পরে ঢাকা কলেজ থেকে বিজ্ঞানের মেয়েরা ফিরে টিফিন খেয়ে ইডেনে ইংরেজি আর বাংলার ক্লাস করত আমাদের সঙ্গে। নুরুদের বাসায় গিয়ে একদিন শুনলাম রোজই টিফিন নিয়ে গিয়েও না খেয়ে ফেরে আমার বন্ধু। ওর স্বামী, আমাদের কমন ভাইজান, আমাকে বললেন, শোনো, ঢাকা কলেজে গিয়ে ব্যাঙ কেটে হাতে চর্বি মেখে আসে বলে ওই হাতে খেতে ওর ঘেন্না করে। তুমি ওকে একটু খাইয়ে দিতে পারো না? সে আবার কি কথা! পরদিন থেকে নুরু ইডেনে ফিরলে আমি ভালো মতো হাত ধুয়ে ওকে টিফিন খাইয়ে দিতাম। কিছুদিন পর ও হঠাৎ একদিন এ প্রসঙ্গে আমাকে বলছিল, আমি সবসময় দেখেছি তোর নখ একদম পরিষ্কার থাকে। এতদিনে বুঝতে পারছি সেজন্যই আমার হাতে খেতে ওর কোনো আপত্তি ছিল না। নুরু এখন ছায়ানটের সহ-সভাপতি। কাজে কর্মে কতকাল ধরে আমরা একসঙ্গে চলছি। অনুষ্ঠানের সময় কোথায় কোন টব রাখা হবে, কোথায় কোন ছাদে ফুল সাজাতে হবে, আমার টেবিলের কাগজপত্র স্তূপ কোন ড্রয়ারে ঢুকে যাবে, সব ঠিক করবে নুরু। এমনকি টেবিলের টেলিফোনটাও ঢুকিয়ে দেবে কোথায় কে জানে। বড় বড় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সাজসজ্জাতে সারা দিন ব্যয় করবে। মাথা ঘুরলেও একটু বসে আবার কাজে হাত দেবে। এই হচ্ছে আমাদের নুরু।